ট্রাইব্যুনাল গঠনের আদেশ দেওয়া হয়েছে। আপাতত 19টি ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে, যার নোটিফিকেশন পাবলিশ হয়েছে। কোথায় কিভাবে সেই ট্রাইব্যুনাল গঠিত হবে, কাজ করবে, সে সম্পর্কিত যে নোটিফিকেশন সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি। আপনারা সেখান থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন। কোন ট্রাইব্যুনালে কোন জাজ থাকছেন সেই নামও পাবলিশ করা হয়েছে, কোন কোন জায়গায় থাকছে সেগুলো রয়েছে বিস্তারিত, সেগুলো দেখে নিতে পারবেন। এই নিয়ে কথা বলবো। ট্রাইব্যুনালে আপনারা যারা ডিলিট হচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন এবং ডিলিট হওয়ার কারণগুলো কি, এগুলো নিয়েও আলোচনা করব একটু বিস্তারিত। তার আগে জানিয়ে নিই, আমি বিগত 2-3 দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না, ব্যস্ততার কারণ আপনারা জানেন। সেন্ট্রাল গ্যাজেট, এতগুলো সেন্ট্রাল গ্যাজেটের অ্যাপ্লিকেশন মানুষ করেছে এবং ওনাদের সেই অ্যাপ্লিকেশনের কাজগুলোতে আমি এগিয়ে যাওয়াতে আমি আর ভিডিও তৈরি করতে যে ন্যূনতম সময়টুকু দরকার সেটুকু পাচ্ছি না, এ কারণে ভিডিও দিতে পারিনি। তবে যেহেতু আবার ট্রাইব্যুনাল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রচুর মানুষ ডিলিট হবেন, প্রচুর মানুষ, যেটা অনুমান করা হচ্ছে যে এখনও অবধি যা নিউজ, আগামী সোমবার যে তালিকাটা পাবলিশ করা হবে সেখানে অলমোস্ট 30 lakhs মানুষের নাম থাকবে, 30 লক্ষ, এবং তার মধ্যে যে পরিমাণ ডিলিট হচ্ছে তাতে করে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ ডিলিট বেরোবে সেই তালিকায়। তো এবার সেই ডিলিটেড যারা, ওনারা আবার আবেদন করবেন কিভাবে সেটা নিয়ে কথা বলছি। আবেদন করার প্রসেসটা মোটামুটি একই রাখা হয়েছে। 28 তারিখ এসআইআর ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পর মানুষরা, ডিলিটেড মানুষরা, নো ম্যাপিংরা যেভাবে আবেদন করেছিল ডিএম অফিসে প্রথমে, তার পরবর্তীতে এসডিও এবং ব্লক অফিসে, এখানেও আবেদন প্রক্রিয়া মোটামুটি একই রাখা হয়েছে। আপনি আবেদন করতে পারবেন এসডিও অফিসে, ডিএম অফিসে এবং এডিএমের কাছে, অর্থাৎ অ্যাডিশনাল ডিএম যিনি রয়েছেন ইনাদের কাছে আপনি আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন এবং সেখান থেকে যারা ডিলিট হবেন। এই আবেদনের পরে ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে, আপনার আবেদনকে প্রথমে খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পর তারপরে মেবি আপনাকে একটা নোটিশ করা হবে। সেই নোটিশে আপনার যাবতীয় নথি নিয়ে যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখে শুনানির জন্য উপস্থিত হতে হবে। এইভাবে ট্রাইব্যুনাল কাজ করবে। আরও বিস্তারিত জানাচ্ছি। তার আগে একটা আলোচনা করে নিই, যারা জানতে চাইছেন দীর্ঘদিন থেকে যে ডিলিট কারা হচ্ছে বা হবে। দেখুন, কারা ডিলিট হয়েছে এখনও জানার কোনো উপায় নেই। 2-1 জন সন্দেহ করছেন, ওনার নামটা আর দেখাচ্ছে না আন্ডার অ্যাডজুডিকেশনে, অতএব ধরে নিয়েছেন যে ডিলিট। তো এখনও তো প্রমাণিত নয়, তাই কারা ডিলিট হচ্ছেন সম্ভাবনাটা আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন কারা এবং কেন ডিলিট হচ্ছেন। এবং প্রচুর পরিমাণে জেনুইন ভোটার যে ডিলিট হবেন সেটা এখান থেকে বুঝতে পারবেন আলোচনাটা থেকে। আলোচনাটা হচ্ছে, জ্ঞানেশ কুমার মুখ্যাধিকারী ইসিআইয়ের ঘোষণা করেছিলেন যারা 2002-এর তালিকায় রয়েছেন উनको কাগজ দিখানে নেই হোঙ্গে, কোনো কাগজ তাদের দেখাতে হবে না। পরবর্তীতে লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন আমদানি হলো তখন সেই 2002-এর তালিকায় থাকা ব্যক্তি এবং তাদের লিঙ্ক দেখানো ব্যক্তির প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। যারা 2002-এর তালিকায় বিশেষ করে রয়েছেন তারা কি পেপারস দেবেন হন্যে হয়ে বেড়াচ্ছেন। এবার কোনো গাইডলাইন তো ছিল না, প্রপার গাইডলাইন কোনো দিনও ছিল না ইসিআইয়ের তরফ থেকে শুরুর দিন থেকে। আমি আবারও বলছি, এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এই নিয়েও প্রচুর জলঘোলা ছিল, প্রশ্ন ছিল, কোনো নোটিশ দিয়ে ক্লারিফিকেশন ইসিআই দেয়নি। পরবর্তীতে কাদেরকে নথি দিতে হবে কাদেরকে দিতে হবে না, এই আন্ডার অ্যাডজুডিকেশনের পরে মানুষ যখন নথি জমা দিতে যাচ্ছে এটা নিয়েও চূড়ান্ত কনফিউশন। ফলত দেখা যাচ্ছে 2002-এর তালিকায় থাকা অনেক ব্যক্তি ডকুমেন্ট জমা দিতে চেয়েছিলেন, তাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু বিএলও সেটা নেয়নি। কেন? কারণ এটা ধরেই নেওয়া হয়েছিল জ্ঞানেশ কুমারের কথা অনুযায়ী তাদেরকে কাগজ দেখাতেই হবে না। তাহলে যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে চলে যায়নি তখনও লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে, 2002-এর তালিকায় রয়েছেন, ওনারা শুধুমাত্র একটা পরিচয়পত্র দিয়ে দিন, জাস্ট আধার কার্ড। তো ম্যাক্সিমাম অফ দেম তাই করেছে, আধার কার্ডটা দিয়েছে। অন্য ডকুমেন্টস অনেকে বিএলওকে দিতে গেলেও বিএলও সেটা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? কারণ প্রয়োজন ছিল না। বিএলও কিন্তু ভুল নয়, বিএলওকে এটাই বলা ছিল। আর আপনি বিএলওকে কী বলা ছিল না বলা ছিল সেটাও বাদ দিন, জ্ঞানেশ কুমার কী বলেছিল সেটাই ধরুন, কোনো কাগজ দিতে হবে না।
তারপরেও লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন এলো তখন একটা কাগজ যখন দিতেই হচ্ছে আধার কার্ড ইজ ইনাফ, এটাই মনে হচ্ছে বিএলওদের, অতএব সেই আধার কার্ডটা ওনারা নিয়েছে, কিংবা অনেকে আর অন্যান্য ডকুমেন্টসও দিয়েছে। এবার সেগুলো সাবমিট হয়ে যাওয়ার পর এখন ওনাদের মনে হয়েছে যে দিস ডকুমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট, এই ডকুমেন্টটা সাফিসিয়েন্ট নয়, আরও ডকুমেন্ট প্রয়োজন। এই ধরনের কেসগুলো ডিলিশনের সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু এখনও গ্যারান্টি দিচ্ছি না, গ্যারান্টি দেবো কখন, যখন তালিকাটা পাবলিশ হবে তখন। কিন্তু সম্ভাবনা তো রয়েছে। কেন, কারণটা আবার বলে দিচ্ছি, বিস্তারিত আপনার একটু বিচার বিবেচনা দিয়ে মিলিয়ে নেবেন, তাহলে পরে বুঝবেন। যে গাইডলাইন ইসিআইয়ের ছিল 11টা নথি, অ্যাডিশনাল আধার কার্ড, এটা নিয়ে 12টা, কিন্তু এটা কিন্তু 11টার মধ্যে পড়ে না। এটা আপনার সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এটা পরিচয়পত্র হিসেবে কাজ করবে, এবং তারপরে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিটটা ঢুকেছিল, যেটা ম্যাক্সিমাম মানুষের নেই, কারণ ভারতবর্ষ সেই জায়গায় এখনও অবধি পৌঁছায়নি যে সবাই মাধ্যমিক পাস করেছে। বিশেষ করে তৎকালীন মানুষেরা, যাদের বয়স 40, 50, 60, 70, 80, কত পার্সেন্টেজ ছিল? 5 থেকে 6% ছিল যারা মাধ্যমিক অবধি পৌঁছতো, পাশের হার হয়তো বা আরও কম। অতএব তাদের সেই মাধ্যমিকের অ্যাডমিট থাকার প্রশ্নই ওঠে না, অতএব ওনারা দেয়নি। চাওয়াও হয়নি কোনো ডকুমেন্ট। অনেকে জোর করেছিল যে আপনি এটা নিন, আমার পাসপোর্ট নিন, বিএলও নেয়নি। কেন? কারণ তো বলেই দিলাম, প্রয়োজনই নেই, তাহলে উনি নেবেন কেন? অযথা, এ কারণে নেয়নি। এখন ওখানে যখন সেই গাইডলাইন অনুযায়ী, ইসিআইয়ের দেওয়া গাইডলাইন অনুযায়ী যদি জুডিশিয়াল জাজ সাহেবরা নথি যাচাই করে থাকেন, তাহলে তো অ্যাডিশনাল নথি ওনার কিছু পাইনি। যারা দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাদের লিঙ্কেজ প্রবলেম ছিল, যারা 2002 সালে তালিকায় নিজে ছিল না, ওনারা তবুও ডকুমেন্ট দিয়েছে। বেশ কয়েকটা ডকুমেন্ট জজ সাহেবরা পাবেন খতিয়ে দেখার জন্য, কিন্তু যারা নিজে রয়েছেন ওনাদের তো ডকুমেন্টই নেই। এবং তারপরেও যদি নামের সঙ্গে না মেলে, আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা যদি কেউ জমা করে থাকে, সেটার সঙ্গে 2002-এর তালিকার নামটা যদি না মেলে, তাহলে কি করবে জজ সাহেবরা? ওনারা তো গাইডলাইনের বাইরে যাবে না, যেতে পারে না, তাহলে ইনারা ডিলিট হবেন, এটা বোঝা যাচ্ছে। অতএব এই ধরনের মানুষেরা কিন্তু ডিলিট হওয়ার আশঙ্কা প্রচুর। কিন্তু আবারও বলছি, আতঙ্কের কিছু নেই। কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, করুক, তাতে কিছু যায় আসে না। আপনারা নিশ্চিত থাকবেন, আমার গাইডলাইনের যে ভিডিওগুলো সেগুলো একটু দেখবেন। আজকে থেকে আবার আমি ভিডিও দেওয়া শুরু করব। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনার কাছে যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো নিয়ে ট্রাইব্যুনালে যাবেন, ট্রাইব্যুনাল আপনাকে বিচার দেবে। ততদিন অবধি ট্রাইব্যুনাল আপনার বিচার করবে যতদিন না এই 60 লাখ পিপলের মধ্যে যারা ডিলিট হচ্ছেন তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরপরে আছে, এখানে যদি আপনার নাম ডিলিট হয়, তারপরে আপনি হাইকোর্টে রিট পিটিশন করতে পারছেন। হাইকোর্ট যদি ব্যর্থ হয়, তারপরে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারছেন। এবং আবারও জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টেও যদি আপনাকে স্বীকার না করে এবং আপনার যদি নথি থাকে, আপনি পুনরায় অ্যাপিল করতে পারছেন। এটা আমাদের বিচার প্রক্রিয়া। পুনরায় ডিলিট হওয়ার পরে আবার কিন্তু আবেদন করা যায়। একদম ডিলিট হওয়ার পরে, মানে কেসটা যদি আপনি হেরে যান, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে, তারপরেও আপনি পুনরায় কিন্তু আবেদন করতে পারেন পুনর্বিবেচনার জন্য, যে এই কেসটাকে আবার পুনরায় শুনানির জন্য গ্রহণ করা হোক। এবং এরকম প্রচুর কেস ভারতের মধ্যে হয়েছে। আরেকটা অভয়ের জায়গা দিচ্ছি, প্রচুর ভিডিওতে দিয়েছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের লালবাবু কেসটা দেখবেন, 1995 সালের লালবাবু অ্যান্ড আদার্স ভার্সেস ইআরও অ্যান্ড আদার্স। এই যে কেসটা ছিল, এখানে পরিষ্কার অবজারভেশন লেখা রয়েছে, সেটা পড়ে দেখবেন। আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করেছি, এটা নিয়ে নয়, এই টাইপের অনেকগুলো ভিডিও করেছি। অবজারভেশনগুলো হলো, শুধু একই মানুষের, ভারতবর্ষ এমন একটা দেশ, একই মানুষের একাধিক নাম থাকতেই পারে এবং সেটা একাধিক ডকুমেন্টে চলে যেতেই পারে। তার মানে সেই লোকটা অবৈধ হয়ে গেল না? অবৈধ হয়ে গেল না। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে, আব্দুর রহমানের যে কেসটা আমি আসাম এনআরসির ক্ষেত্রে দেখিয়েছিলাম, সেখানে স্বীকার করেছে আব্দুর রহমানের দুটো নামের মধ্যে একদমই মিল নেই, কিন্তু ব্যক্তি তো একটাই। এরকম প্রচুর মানুষ রয়েছে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট এগুলো স্বীকার করেছে, যখন ট্রাইব্যুনালে কেস লড়া হবে বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেসগুলো লড়া হবে, তখন কিন্তু আপনি নিশ্চিত থাকুন আপনাদের উকিলের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং সুপ্রিম কোর্টের সেই রায়গুলোও আছে মনে করিয়ে দেওয়ার জন্য যে এইটা হচ্ছে সুপ্রিম কোর্টেরই রায়। অতএব ওনারা সেটা কিন্তু মনে করিয়ে দেবেন। আপনারা একটু খারাপ লাগবে, আমি জানি খারাপ লাগবে, যারা অথেন্টিক ভোটার্স, যারা এই দেশের স্থায়ী বাসিন্দা, 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, ওনাদের এই যে অন্যায়ভাবে যদি ডিলিট হয়ে থাকেন, খুব কষ্ট পাবেন, আই নো দ্যাট। এবং আমিও কষ্ট পাচ্ছি তাদের জন্য, তাদের কথা ভেবে। কারণ নিজের দেশে
দেশের নাগরিকরা এভাবে বিচার থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো বিচার থেকে বঞ্চিত হয়েছে এটা এখনও বলা যাবে না, কারণ ট্রাইব্যুনালে এখনও শুনানি শুরু হয়নি। আপনি যখন আবেদনটা করবেন তার বেসিসে আপনার আবেদনটার স্ক্রুটিনি হবে, খুঁটিয়ে দেখা হবে, তারপরে আপনাকে মেবি ডাকা হবে, বিএলও মারফত হতে পারে, বাই নোটিশ হতে পারে, সেখানে ডেট উল্লেখ থাকবে। আপনি নথিপত্র নিয়ে গিয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হবেন, ঠিকঠাক শুনানি করবেন, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, সুবিচার আপনি পাবেন। একটা কথা আপনারা শুনেছেন, অনেকে বলে থাকেন যে ভগবানকে ঘর মে দের হ্যায় আন্ধের নেই, একটা কথা। আরেকটা কথা হচ্ছে, মনে রাখতে হবে আমাদের, কিন্তু এটা কিন্তু কোনো ধর্মীয় লড়াই নয়, জাতির লড়াই নয়, এটা কিন্তু ভোটাধিকারের লড়াই, একটা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। অতএব সমস্ত ভোটারকে একমত হতে হবে, একত্রিত হতে হবে, যাদের সাথে অন্যায় হচ্ছে তাদের হয়ে কথা বলতে হবে এবং তাদেরকেও একত্রিত থাকতে হবে সব সময়। একতাই বল আমরা পড়ে এসেছি, একতাই বল, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার বলছি, আমি বাইরে এসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মনে হলো যে খুব ইম্পর্টেন্ট এই বার্তাগুলো আপনাদের জানিয়ে দেওয়া। বিস্তারিত আবেদন পদ্ধতি তো আপনাদের আমি আবার জানাবো, এবং আরেকটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বার্তা যেটা আমি জানিয়ে দিচ্ছি, কারণ এখন বর্তমানে তো আমি ওই সেন্ট্রাল গ্যাজেট নিয়েই ব্যস্ত রয়েছি। এত পরিমাণ অ্যাপ্লিকেশনস এত পরিমাণ যে আমাকে ওখানে ব্যস্ত থাকতে হচ্ছে। এই সেন্ট্রাল গ্যাজেট নিয়ে দু একটা ডাউট ক্লিয়ারেন্স আমি করে দিতে চাই আপনাদের। অনেকে ঝাঁপাচ্ছেন ঠিক এই মুহূর্তে এটা মনে করে যে আমার হাতে যদি সেন্ট্রাল গ্যাজেট থাকে তাহলে ট্রাইব্যুনাল আমাকে আটকাবে না, আমাকে ছেড়ে দেবে। প্রথম কথা হচ্ছে, এই ধারণাটা আপনারা প্রত্যেকে পরিষ্কার করে নিন। সেন্ট্রাল গ্যাজেট যখন আপনি পাবলিশ করছেন, কোথাও কিন্তু ট্রাইব্যুনাল উল্লেখ থাকছে কি? থাকছে না। ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করছেন, এরকম কেন ভাবছেন? সেন্ট্রাল গ্যাজেটটা কি? সেন্ট্রাল গ্যাজেটটা হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্টে ভুল রয়েছে, সেটা সংশোধনের একটা প্রক্রিয়া। এই ভুল নামগুলো আপনি আমাদের ভারত সরকারের যে গ্যাজেট অফিস রয়েছে সেখানে রেজিস্টার করাচ্ছেন, তারপর আপনি একটা সরকার প্রদত্ত নথি পাচ্ছেন, ভারত সরকারের নথি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, ভারত এবং ভারতের বাইরেও এটার গ্রহণযোগ্যতা রয়েছে। এরপর এই গ্যাজেট দিয়ে আপনি আপনার নথি সংশোধন করাতে পারছেন। অতএব ডাইরেক্টলি এই গ্যাজেটের সঙ্গে আপনার ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই, ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। কিন্তু তাহলে সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে কেন? কারণ আপনার ভুল ছিল, ডকুমেন্টে ভুল ছিল, এ কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে। তো সেই ভুলগুলো যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে আপনার অসুবিধা হতে পারে। আবারও বলছি, ভুল যদি আপনার থেকে যায় তারপরেও কিন্তু আপনি কেস জিততে পারেন ট্রাইব্যুনালে, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জিততেই পারেন। তার জন্যে ট্রাইব্যুনাল বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আপনাকে বলেনি আপনি গ্যাজেট করে নিয়ে আসুন, আপনাকে কেসটা জিততে বলেছে। তার জন্য আপনার বাড়িতে যে নথিগুলো আছে ভুলে ভরা, সেগুলো দিলেও আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলেও কিন্তু আপনি কেসটা জিততে পারেন। তাহলে গ্যাজেটের প্রয়োজনীয়তা কোথায়? গ্যাজেটের প্রয়োজনীয়তা এখানে যে আপনি যদি এই ভুলে ভরা নথি নিয়েও কেসটা জিতেও যান, তারপরেও কিন্তু আপনার ভুলগুলো থেকে যাবে আপনার ডকুমেন্টে, এবং ভবিষ্যতে আবার কিন্তু অসুবিধা হতে পারে। তো সেই ভুলগুলো সংশোধনের জন্য আপনার গ্যাজেট প্রয়োজন। এই মানসিকতা নিয়ে গ্যাজেট করতে আসুন। 1 নম্বর কথা, যারা গ্যাজেট করতে চাইছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই গ্যাজেট যখন আপনি পাবলিশ করবেন, এটা ট্রাইব্যুনালে একটা নথি হিসেবে, অন্যান্য নথির মতো এটাও একটা নথি হিসেবে আপনি শো করাতে পারেন যে বিভিন্ন 2002-এর তালিকায় থাকা আপনার নাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদিতে থাকা নামগুলোর এই যে অক্ষরের ভুল বা মিসম্যাচ যে রয়েছে, এটা আপনি রেজিস্টার করিয়েছেন, স্বীকার করছেন, আপনি নিজেই স্বীকার করছেন, এবং স্বীকারোক্তি আপনি সরকারের কাছে নথিভুক্ত করিয়েছেন যে এই ভুলগুলো রয়েছে এবং এই ব্যক্তিটা আমি। এটা একটা অ্যাডিশনাল নথি হিসেবে সেখানে কাজ করতে পারে, গ্রহণযোগ্য হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু যারা ভাবছেন যে আমি সেন্ট্রাল গ্যাজেট দিয়ে ট্রাইব্যুনাল পাস করে যাব, তারা কিন্তু ভুল ভাবছেন। আমি আবারও বলছি, সেন্ট্রাল গ্যাজেট আপনি পাবলিশ করাচ্ছেন আপনার নামের যতগুলো ডিসক্রিপেন্সি রয়েছে সেগুলোকে কারেক্ট করার জন্য, যাতে ভবিষ্যতে আর কেউ আপনার ডিসক্রিপেন্সি ধরতে না পারে, ইললজিক্যাল প্রমাণিত না হয়। এই জায়গাগুলো একদম ক্লিয়ার মাথায় রাখুন, তারপর যোগাযোগ করুন যদি সেন্ট্রাল গ্যাজেট করতে চান। এবার আসি, এই যে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে? সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল শুক্রবার পাবলিশ করা হলো না। তার একটা কারণ দেখানো হয়েছে, কারণ আমি আসল কারণটাও বলবো। কারণটা দেখানো হয়েছে, সমস্ত ডেটা এখনও সেন্ট্রালি কালেক্ট করা পসিবল হয়নি।
বুথভিত্তিক যে ডেটাগুলো, সেই ডেটাগুলো গিয়ে হয়তো যেখানে প্রধান অফিস যেখানে কালেক্ট করে এই সাপ্লিমেন্টারি তালিকাটা পাবলিশ করা হবে, মেবি সিইও দপ্তর, সেখানে গিয়ে পৌঁছায়নি, জন্য সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার পাবলিশ করা হলো না, এটা বলা হচ্ছে। কিন্তু আকাশে বাতাসে যে শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো অনেকটা এরকম, শনিবার ছিল ঈদ, মেলানোর চেষ্টা করবেন। শনিবার ছিল ঈদ, শুক্রবার তালিকা প্রকাশ করে একটা ক্যাওস সৃষ্টি যাতে না হয়, এটা একটা প্রয়াস বলতে পারেন। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা পাবলিশ হচ্ছে, সেখানে যারা অ্যাপ্রুভড তাদের নাম যেমন থাকছে, মেবি যারা ডিলিটেড তাদের নামটাও থাকবে, কিংবা যারা ডিলিটেড তাদের নামটা থাকবে কি না এখনও কিন্তু কনফার্ম নয়। তবে যেভাবে এসআইআর ফাইনাল তালিকা পাবলিশ হয়েছে সেভাবেই হয়তো বা পাবলিশ হবে, অর্থাৎ যাদের নামগুলো অ্যাপ্রুভ তাদের নামে কিচ্ছু লেখা থাকবে না, একদম সাদা থাকবে, শুধু ওনার ডিটেলসটা দিয়ে, এবং যারা ডিলিটেড তার ওখানে সিল মারা থাকতে পারে ডিলিটেড। বিস্তারিত যে পেপারসগুলো রয়েছে ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং গুরুত্বপূর্ণ কিছু পেপারস, এছাড়া সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কিত কিছু ব্যাপার শুধুমাত্র আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে থাকি। যদি আপনারা আরও বিস্তারিত ওই বিষয়ে জানতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করুন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ডিসক্রিপশন মানে হচ্ছে এই যে ভিডিওটা দেখছেন নিচে একটু লেখা আছে, এই লেখাটার নিচে দেখবেন সি মোর আছে, সেখানে ক্লিক করবেন, লেখাগুলো খুলে যাবে, সেখানেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং আমার টেলিগ্রাম চ্যানেলের। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে ফেসবুকেও আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, শুধু হোয়াটসঅ্যাপ কল করবেন, হোয়াটসঅ্যাপ কল আর হোয়াটসঅ্যাপ মেসেজ, সেই নাম্বারটা আমি রিচার্জ রাখিনি, কারণ আপনারা বুঝতে পারছেন প্রত্যেক দিন 500 থেকে 1000 কল কারো পক্ষেই রিসিভ করা পসিবল নয়, এ কারণে রিচার্জ করিনি। কিন্তু হোয়াটসঅ্যাপ কল আমি যতগুলো পারি রেসপন্স করি। ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন, ধন্যবাদ। আগামীতে আরও ঠিক ট্রাইব্যুনাল সংক্রান্ত, কিভাবে আপিল করবেন এই সংক্রান্ত, আরও অন্যান্য যে সমস্ত এসআইআর সংক্রান্ত এবং ভোট আসছে সেই সংক্রান্ত গাইড যদি আপনি পেতে চান, আমি যতটা পারি গাইড করব, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রাখছি, এবং যারা খুব প্রশংসা করেন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটাকে হাইপ করবেন, তাতে করে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।